রাজ্য সরকার এখতিয়ার আছে কিনা সেটা নিয়ে এখন জোর চর্চা চলছে। তো সরকার এই মামলা পাবলিক প্রসিকিউটর এই মামলা হাইকোর্টে করতে পারে কিনা সঞ্জয়ের ফাঁসি চেয়ে সেটা নিয়ে একটা জোর চর্চা চলছে। তো সরকার তথা মাননীয়ার স্বতঃপ্রণোদিত যে সঞ্জয়কে ফাঁসি দিতেই হবে, সঞ্জয়কে ফাঁসি দিয়ে এই মামলা ক্লোজ করে দিলে নাকি এই মামলা নিয়ে আর কোনো কাটাছেড়া করা হবে না এবং সঞ্জয়ের যাতে কোনোভাবে মুখ খুলে যাতে আসল দোষী কারা সেই কথাগুলো সেই নামগুলো যাতে বেরিয়ে না আসে সেটার জন্য চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফাঁসি দিয়ে কেসটা ক্লোজ। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত ইতিমধ্যেই তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু তার সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আগে দ্বারস্থ ফাঁসির দাবিতে রাজ্য এবং পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজকের শুনানি ছিল এবং সিবিআই যে মামলা করেছে সেইটা আগে গৃহীত হবে নাকি রাজ্যের মামলা গৃহীত হবে সেটা নিয়ে জোর চর্চা। কি বলবেন? দেখুন, আজকে তো জাস্টিস দেবাংশু বসা এবং জাস্টিস সাব্বির রাজদির ডিভিশন বেঞ্চ কোর্ট নাম্বার 26 আইটেম নাম্বার 1 এবং 2 এই মামলার হিয়ারিং ছিল, যেখানে রাজ্য সরকার সিবিআই এগেস্টে এবং সিবিআই সঞ্জয় রায়ের এগেস্টে মামলাটা করেছিল। তো এই মামলাতে কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে আগের এটা জানা দরকার যে রাজ্য সরকারের এই এখতিয়ার আছে কিনা এই মামলা করার। সিবিআইয়ের এখতিয়ার আছে এই মামলায় অ্যাপিল করার। সঞ্জয়ের যে লোয়ার কোর্টে যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে সেটাকে তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট মানে ফাঁসি সাজা হয়, সেক্ষেত্রে সিবিআই এখতিয়ার আছে করার, মানে হাইকোর্ট এসে তার অ্যাপিল করার। কিন্তু রাজ্য সরকারের এখতিয়ার আছে কিনা সেটা নিয়ে এখন জোর চর্চা চলছে। সেই মর্মে একটা 1.5 ঘন্টার ওপর হিয়ারিং হয়েছে এবং তারপর রায়দানটাকে স্থগিত রাখা হয়েছে ডিভিশন বেঞ্চের মাধ্যমে, ডিভিশনের তরফ থেকে। তো এখানে দেখা যাচ্ছে যে জাস্টিস দেবাংশু বসা তিনি বিভিন্ন রকমের আপনার কেসের আর বিভিন্ন রকমের সুপ্রিম কোর্টের কেসেস হিস্ট্রিগুলো সেগুলো তুলে ধরেছেন এবং সেখানে আপনার সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তিনি হচ্ছেন স্যার হচ্ছেন SB রাজু স্যার, তিনি এই মামলার ভার্চুয়ালি আজকে প্রেজেন্ট ছিলেন হিয়ারিংয়ে এবং তিনিও এই প্রশ্ন করেছেন যে রাজ্য সরকার এই মামলা পাবলিক প্রসিকিউটর এই মামলা হাইকোর্টে করতে পারে কিনা সঞ্জয়ের ফাঁসি চেয়ে সেটা নিয়ে একটা জোর চর্চা চলছে। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে যে রাজ্য সরকার বরাবরই বিভিন্ন জায়গায় বর্ষিত হচ্ছে এই মামলা নিয়ে এবং এটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকার তথা মাননীয়ার স্বতঃপ্রণোদিত যে সঞ্জয়কে ফাঁসি দিতেই হবে, সঞ্জয়কে ফাঁসি দিয়ে এই মামলা ক্লোজ করে দিলে নাকি এই মামলা নিয়ে আর কোনো কাটাছেড়া করা হবে না এবং সঞ্জয়ের যাতে কোনোভাবে মুখ খুলে যাতে আসল দোষী কারা সেই কথাগুলো সেই নামগুলো যাতে বেরিয়ে না আসে সেটার জন্য চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফাঁসি দিয়ে কেসটা ক্লোজ করে দেওয়া। মুখ্যমন্ত্রীর মোটিভ কিন্তু স্পষ্টই, এটা আপামর জনবাসী বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের কাছে এই জিনিসটা পুরো স্পষ্ট হয়ে গেছে যে দিদিমণি চাইছে যে এই মামলায় যত দ্রুত সম্ভব এটাকে ফাঁসি করিয়ে ক্লোজ করে দেওয়ার এবং যার ফলে আজকে অভয়ের বাবা মা এটা বলে দিয়েছে যে তারা যে শিয়ালদা কোর্টে যে রায় হয়েছে তাদের পুরোপুরি খুশি, তাদেরকে না জানিয়ে রাজ্য সরকার নিজে থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্টে চলে এসছে মামলা করতে, তাদের জানাইও নি। সুতরাং তারা যে রায়দান হয়েছে সেই রায়দানের কপি বলেছে যে আপনারা ভালো করে পড়ুন এবং পড়ে তারপর বলবেন আমাকে যে আমি রাজনীতি করছি না, কারণ রাজ্য সরকারের তরফ থেকে তাদের যে বিভিন্ন MP MLA আছে তারা বলছে অভয়ের বাবা মা নাকি রাজনীতি করছে। আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে অভয়ের বাবা মা হচ্ছেন একজন নিপীড়িত মানুষ, কারণ তাদের মেয়ে তাদের চোখের সামনে জলজান্ত অবস্থায় কাজ করতে করতে কর্মরত অবস্থায় RG করের মধ্যে একটা সরকারি প্রতিষ্ঠান, একটা বিশাল বড় নাম করা জায়গা, সেখানে রাত্রিবেলা অন ডিউটি অবস্থায় রেপ হয়ে মার্ডার হয়ে খুন হয়ে গেল। সুতরাং এটা তাদের বিভিন্ন রকমের কষ্ট, সে তাদের কষ্টটাকে বুঝতে পারছে না এবং এই যে সঞ্জয় রায় যাকে ফাঁসানো হয়েছে বলতে গেলে যে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই সঞ্জয় রায় একা এই কাজ করেনি, এর পেছনে বহুজন আছে এবং অভয়ের বাবা মা সেটাই বলছে যে যারা এর পেছনে আছে তারা যারা আসল কালপ্রিট তাদেরকে খুঁজে বার করা হোক, করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক এবং সঞ্জয় রায়ের যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদা কোর্টের জাজ অনির্বাণ দাস তাতে তারা খুশি, তাদের বক্তব্য নেই, তাই সেই রায় নিয়ে তাদের কোনো কথা নেই। আজকে রাজ্য সরকার কেন এটা নিয়ে এত তৎপর দেখাচ্ছে যে মামলার রায়দান হওয়ার একদিনের মধ্যেই তারা হাইকোর্টে এসে মামলা ফাইল করেছে এবং জানতে চাইছে যে এই সঞ্জয়ের ফাঁসি দেওয়া যায় কিনা। আজকে সেই প্রশ্নেই আজকে অ্যাডমিশন হিয়ারিং ছিল এবং এখনো পর্যন্ত সেই রায়দান স্থগিত দেওয়া আছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে হাইকোর্টে যে এই মামলা আদৌ অ্যাডমিট হবে না এই মামলা পত্রপাত খারিজ হয়ে যাবে। এই মর্মে একটা মামলা সুপ্রিম কোর্টও চলছে এবং সুপ্রিম কোর্টে 3টে মামলার হিয়ারিং আগামী 29শে জানুয়ারি ফিক্স করা আছে এবং তার আগে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণ জানিয়েছে যে সমস্ত পক্ষকে আইনি নোটিশ ধরিয়ে তারপর আসতে হবে। তো দেখা যাক কি হয়, কিন্তু আজকে আমরা এটা বুঝতে পারছি যে এই যে আমাদের যে রাজ্য সরকার মানে স্টেট তার তরফ থেকে AG কিশোর দত্ত স্যার উনি যে আজকে সওয়াল করলেন এবং তিনি যে এতক্ষণ এই 1.5 ঘন্টার
হিয়ারিং এ তিনি যে তার মামলা গ্রহণযোগ্যতা মানে গ্রহণ করাতেই হাইকোর্টের কাছে গ্রহণ করাতেই যে চরমতম ব্যর্থ, এটা রাজ্য সরকার তথা মাননীয় ওপর একটা বিশাল বড় একটা প্রবলেম, যে মাননীয় যেটা চাইছেন সেটা হয়তো তার আইনজীবীরা করতে পারছে না, এবং যার ফলে এটা বোঝা যাচ্ছে যে মাননীয় কোনোভাবে হেরে যাচ্ছেন। এবং হাইকোর্টের পুরোপুরি এটা পর্যবেক্ষণ যে এই ধরনের মামলা রাজ্য সরকার কোনোভাবেই করতে পারে না। এবং সিবিআই যে আছে অন্য পক্ষ, তারা আগেও বলেছিল এই কথাটা, আজকেও বলেছেন, এবং তারা আবার সঞ্জয় রায় ফাঁসি চেয়ে আবার হাইকোর্টে নতুন করে মামলা করে আগের দিনই মানে অনলাইনে মামলা ফাইল করে আজকে দুটো মামলা প্যারালালি তারা কোর্টের মধ্যে রেখেছিলেন এবং শুনানি হয়েছে। তো এটা পুরোপুরি মানে মানুষের কাছে, সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মানুষের কাছে এটা পুরোপুরি মানে জলের মতো সত্য যে এখানে মাননীয়ার কোনো পার্সোনাল কিছু প্রবলেম আছে, এবং যারা সত্যিকারের কালপ্রিট তাদেরকে তিনি আড়াল করতে চাইছেন। তার কারণেই তিনি স্বতঃপ্রণীতভাবে এত তড়িঘড়ি হাইকোর্টে তার অতি সক্রিয়তাভাবে হাইকোর্টে এসে তার আইনজীবীদের মাধ্যমে এই মামলার করিয়ে এবং সঞ্জয় ফাঁসি করিয়ে দিতে চাইছেন, যাতে এই তদন্ত কোনোভাবে আর বিপরীত দিকে মোড় না নেয় বা আরো অপরাধী সামনে না আসে। আমরা অতীতে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও যখন মিছিল বের করেছিলেন এবং সভা করেছেন, তখন প্রতিবাদে যখন সভা, সেখানে উল্লেখ করেছিলেন যে আসামিদের বা অভিযুক্তদের বা জড়িতদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই। একাধিক ব্যক্তি যেখানে যুক্ত তিনি নিজেই অভিযোগ করেছেন, নিজেই দাবি তুলেছেন, সেই জায়গায় একা সঞ্জয় কিভাবে বলির পাঁঠা হচ্ছে। দেখুন এটা পুরোপুরি তো সমাজের কাছে মানে আপনাদের এই মিডিয়া চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে মাননীয়া নিজের কথা নিজেই স্ট্যান্ড থাকেন না। তিনি বলেন যে আমার কাছে যদি কেস থাকতো তাহলে আমি 7 দিনের মধ্যে ফাঁসি করে দিতে পারলাম। মানে তিনি নিজেই হচ্ছে জাজ, তিনি নিজেই আইনজীবী, তিনি নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, নিজে কবিতা লেখে, নিজে গান করেন, নিজে ছবি আঁকেন, মানে তিনি সর্বা। তো তার কাছে 7 দিন কেন, তার কাছে মানে যদি মামলা থাকতো তিনি তো একদিনই ফাঁসি করে দিতে পারতেন, যেটা কুলতলি ঘটনার ক্ষেত্রে আমরা দেখছি যে তিনি বারুইপুর কোর্টে ফাঁসি করে দিয়েছেন। এবং তার যে আইনজীবী তারা আজকে হাইকোর্টে এসেছে সঞ্জয় রায়ের রেফারেন্স টেনে বলছে যে যদি সঞ্জয় রায়কে যাবজ্জীবন করা দেওয়া হয় তাহলে আমাদের ক্ষেত্রে কেন হবে না। তো এটা তো মানে বোঝা যাচ্ছে যে মানে দিদিমণি চাইছেন যে যে কোনো কালপিট সে হোক, সে যদি তার নিজের দলের হয় তাকে যেভাবে বাঁচাতে হবে, এবং কোনো নিরীহ কেউ নির্দোষ তাকে ধরে নিয়েছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফাঁসি করিয়ে এবং মামলার গায়ে ক্লোজ করে দিতে হবে, যাতে সেটা নিয়ে আর কোনো প্রশ্ন না ওঠে। মানে নিজের দলেদের লোকেদের সেফ সাইড করার জন্য যে দিদিমণি যে কিভাবে উঠে পড়ে লেগেছে যে মামলার যে একটা ট্রায়াল পজিশন সেটা পর্যন্ত নাকি হতে দেবেন না উনি 7 দিনের মধ্যে। মানে আমি তো এটা বুঝতে পারছি না যে কোনো মামলার কি 7 দিনের মধ্যে ট্রায়াল কমপ্লিট করা সম্ভব? এটা মানে কোথায় আমরা বাস করছি? আমরা কি অন্য জগতে বাস করছি? একটা মিনিমাম টাইম পিরিয়ড লাগে, সেখানে উনি কি করে 7 দিনের মধ্যে তার ফাঁসি করিয়ে দেবেন বলছেন? মানে কোন যুক্তিতে তিনি এটা বলছেন? আমার মনে হয় তিনি একটা প্যারালাল কোর্ট মনে হয় ওই নবান্নে মনে হয় স্থাপিত করে রেখেছেন, সেখান থেকে মনে হয় পুলিশের দ্বারা মনে হয় মানে পুলিশকে হয়তো আইনজীবী হিসাবে তৈরি করে ওখানে হয়তো সওয়াল করতে দেওয়া হয়, এবং তিনি হয়তো জাজ থাকেন দিদিমণি, এবং তিনি বলে দেন যে 7 দিনের মধ্যে ফাঁসি হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন তো উঠছেই, যেখানে বারবার মুখ্যমন্ত্রী যেসব কথা, যেসব বিস্ফোরক দাবিগুলো করছেন যে 7 দিনের মধ্যে ফাঁসি করে দেবেন, বা একাধিক যেসব আইনসঙ্গত ওইগুলো কি বিষয়, যেগুলো কি ওনার আইনি এখতিয়ার রয়েছে ওনার এই বক্তব্যের, নাকি কোথাও আদালতের যে বিচারধারা, যা নিয়ম প্রক্রিয়া, সেগুলোকেও তিনি লঙ্ঘন করছেন? তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না আইনগতভাবে? আমার তো মনে হয় দিদিমণি কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি তার এই ধরনের উক্তির মাধ্যমে চেষ্টা করছে কোর্টকে প্রভাবিত করা, যাতে তার এই উক্তি শুনে জানে লোয়ার কোর্টে যারা আছেন তারা যেন তার তাড়াতাড়ি সম্ভব ফাঁসি দিয়ে দেয়। এবং এটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে মাননীয়া যারা আসল কালপিট তাদেরকে বাঁচানোর জন্যই তিনি কি করছেন, যত তাড়াতাড়ি সম্ভব যাকে পুলিশ ধরছে তাকেই বলছে যে 7 দিনের মধ্যে ফাঁসি করিয়ে দাও। মানে আর এর পেছনে যারা থাকবে, মানে যারা আসল যারা ক্রিমিনাল, যারা আসল অ্যাকিউজড, তারা যাতে বেঁচে যায়, তারা যাতে কোনোভাবে মুখ খুলতে না পারে, এবং তাদের যাতে কোনোভাবে মানে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, সারা মানুষের দেশের সামনে, সারা ভারত পশ্চিমবাংলার সামনে যাতে তাদেরকে আসতে না দেওয়া হয়, সেটা যদি যত পারো মানে যতই চেষ্টা করছে সেটা করার জন্য, কিন্তু তবুও তিনি পাচ্ছেন না। আজকে তিনি যে পুরোপুরি ফেলিওর, এবং তিনি যে তার যে আইনজীবীরা হাইকোর্টে ফেলিওর, সেটা সবাই জানতে পারছে। তিনি কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছেন কোটি কোটি টাকা দিয়ে, আমার তো তারা জানা নেই, তবে তার যে আইনজীবীরা তারা যে ন্যূনতম আইনের জ্ঞান পর্যন্ত তাদের নেই, সেটা আজকে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। যে আজকে অ্যাডমিশন হিয়ারিং এ যেখানে 1.5 ঘন্টার ওপর সওয়াল করার পর এটা প্রশ্ন উঠে যাচ্ছে যে সেই মামলা আদৌ গৃহীত হবে না সেটা খারিজ হয়ে যাবে। মানে একটা মামলাকে গ্রহণযোগ্যতা মানে কোন পজিশনে গেছে যে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, যে সেটা গ্রহণ হবে না গৃহীত হবে না।
মানে তার আইনজীবীরা পুরোপুরি ফেলিওর। এবং শুধুমাত্র বলবো যে মাননীয়ার ওই ঝান্ডা ধরে রাস্তায় মিটিং মিছিল ওই ইনকলাব জিন্দাবাদ করলে হবে না, আগে আইনটা ভালো করে পড়তে হবে। কোনো মামলা নিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বা লোয়ার কোর্টে সওয়াল করতে গেলে আইনটা জানা তো উচিত। আইন না জেনে উল্টো পাল্টা মানে মাননীয় বলেছে বলে আমরা মামলা করে ছুটে গেলাম, এটা করা মানে সম্পূর্ণ মানে মূর্খতার পরিচয় আর কি। তো মাননীয়কে বলবো এই ধরনের বক্তব্য দিয়ে আপনি নিজের মুখ নিজেই পোড়াচ্ছেন। আপামর জনবাসী, পশ্চিমবঙ্গের বাসী, ভারতবর্ষের বাসী তারা সবাই দেখতে পাচ্ছি আপনার কালো মুখটা, এবং আপনি যে আসল দোষীদের আড়াল করছেন সেটা পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে এবং মানুষ জনসমক্ষে এসে যেটা চলে এসেছে মানুষ বুঝতে পেরে গেছে। আপনার এই রাজনীতি আর বেশি দিন টিকবে না, আর আপনার গদিও আর বেশি দিন টিকবে না। কারণ অভয় বাবা মা এটা বলছে যে মাননীয়া নিজের যেহেতু এই ধরনের মন্তব্য করছেন এবং তিনি শতপ্রণিতভাবে আমাদেরকে না জানিয়ে মামলা করছেন, সুতরাং তার যেহেতু ইন্টারেস্ট আছে এবং তার থাকা অবস্থায়, তার গদিতে থাকা অবস্থায় এই আমার মেয়েটা রাজি করে খুন জখম হয়ে গেল, খুন হয়ে মার্ডার হয়ে গেল, তাহলে আপনি ইমিডিয়েটলি আপনার পদত্যাগ করুন। আপনি গদিচ্যুত আপনার পদটা ছাড়ুন, তাহলে অন্য কাউকে সুযোগ দিন যাতে সে যদি ভালো কিছু করতে পারে। এটা অভয়ের বাবা মা আজকে আমি দেখলাম বিভিন্ন মিডিয়া চ্যানেলে তারা সে দাবি তুলেছে এবং সেটা যুক্তিসম্পন্ন দাবি আমি বলবো। তারা প্রচন্ড কষ্টে আছে, তারা বুঝতে পারছে যে তাদের মেয়ের বিচার সঠিক দিকে যায়নি, ভুল করে অন্য কাউকে মানে ধরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে তাদের বিচারটাকে প্রলোভিত করার চেষ্টা করা হচ্ছে এবং কেসটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার কারণে তারা সুপ্রিম কোর্টে গেছে এবং তারা চাইছে যে আরো নতুন করে এই মামলার আবার ইনভেস্টিগেশন হোক, রিইনভেস্টিগেশন হোক এবং আসল যারা কালপিট, যারা আসল দোষী তারা যেন ধরা পড়ুক এবং তাদের যেন মানে তাদের যেন ফাঁসি বা যাবজ্জীবন বা যুক্তিমত্ত তাদের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমার বাবা মা চাইছে। অপরদিকে অভয়ার বাবা মাকে আবার কড়াভাবে আক্রমণ করতে দেখা গেছে ফিরাদ হাকিমকে, এবং অপরদিকে কুণাল ঘোষকেও দেখা গেছে একদম বারবার তাদের দিকেই অভিযোগ তোলা হচ্ছে এবং তাদেরকেই বলা হচ্ছে যে তারাও অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে প্রভাবিত হচ্ছে এবং অপমানিত করা হচ্ছে। কি বলবেন এই বিষয়টাও? দেখুন, এই কল্যাণ বাবু বা কুণাল ঘোষ বা আপনার এই ফিরাদ হাকিম, এনারা তো আইনটা জানেন না। যদি এরা আইন জানতেন তাহলে এই ধরনের কথা কোনো বলতেন না। তারা বলছে অভয়ের বাবা মা নাকি মানে রাজনীতি করছে। অভয়ের বাবা মা তার উত্তরটা দিয়ে দিয়েছে, বলেছে আগে আপনারা শিয়ালদা কোর্টে অনির্বাণ দাস যিনি যে জাজমেন্টটা দিয়ে সেটা ভালো করে পড়ুন, পড়ে আপনি আমাদেরকে বলবেন যে আমরা রাজনীতি করছি না। এরা হচ্ছে চরম মূর্খতার কাজ করছে। এরা মানে দিদিমণিকে সাপোর্ট করার জন্য, দিদিমণির পক্ষ রাখার জন্য মানে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে, মানে ন্যূনতম আইনের জ্ঞানটুকু এদের মধ্যে নেই। আর এদের কথা বলে মানে আমি তো মানে এদের মুখও মানে এদের নাম উচ্চারণ করতে গিয়ে আমার খুব লাগে, খারাপ লাগে যে এরা কারা, এরা আদৌ এরা শিক্ষিত না অশিক্ষিত। এদের এগেনস্টে 500-600 খানা মামলা তো লোয়ার করে পেন্ডিং চলছে, সবাই জানে সে ঘটনা। সুতরাং এই কুণাল ঘোষের থেকে আমাকে আইনের শিক্ষা নিতে হবে না। আর কল্যাণবাবু উনি হয়তো খুব বরিষ্ঠ আইনজীবী, খুব সিনিয়র মোস্ট আইনজীবী, কিন্তু ওনার দলের লোকই মদন মিত্র একদিন বলেছিলেন মিডিয়ার সামনে যে কোনো মামলা জিততে পারে না, ওর কি আইনের দক্ষতা আছে, কিছু জিততে পারে, তা কিসের আইনজীবী? তো নিজের দলের লোকেরাই যখন নিজেকে ক্রিটিসাইজ করছে, বলছে যে আপনাদের কোনো গুণ নেই, কিছু নেই, তাহলে আপনারা দয়া করে এই অভয়ের মা বাবার যে রাজনৈতিক পরিচয় সেটা নিয়ে আপনাদের মুখ খোলা দরকার নেই। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা একটা নিপীড়িত একটা বাবা মা যারা নিজের মেয়ের মৃত্যু নিয়ে আজকে দিশেহারা। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, এমনকি শিয়ালদা করে সব জায়গায় তারা বুঝতে পারছে যে তারা মেয়ে বিচার পাচ্ছে না, তার জন্য খুব তারা মানসিক কষ্টে আছে। তাদের কষ্টটা আপনারা বুঝুন এবং যারা সত্যিকারের কালপিট দল মত নির্বিশেষে তাদের হয়ে আপনারা সওয়াল করুন এবং আসল দোষীদের কালপিটকে ধরুন, তাদেরকে সাজা দিন, তাদেরকে শাস্তি দিন। এটাই ওর বাবা মা চাইছে এবং সারা পশ্চিমবাংলার বাসী, সারা ভারতবর্ষের বাসী, সারা বিশ্বের মানুষ সবাই দেখছে এবং সবাই সেটাই চাইছে যে আসল যারা কালপিট তাদেরকে দয়া করে শাস্তি দিন। শেষমেশ আর একটা প্রশ্ন থাকবে যে সিবিআইয়ের যে ভূমিকা, এই যে পুরো নিম্ন আদালতে, শিয়ালদা আদালতে যেভাবে তদন্ত প্রক্রিয়ায় যেসব তথ্যগুলো এসছে, যেগুলো জনসমক্ষে এসছে, সেইগুলো দিক থেকে সিবিআইয়ের ভূমিকা এক কথায় কি বলবেন? দেখুন, সিবিআইয়ের ওপরে আমি জানি না কোনো অদৃশ্য চাপ হয়তো কাজ করছে, যার কারণে তারা সঞ্জীব ঘোষে, তারপর ওই তালা থানা ওসি মন্ডলবাবু তাদেরকে ধরে তাকে ছেড়ে দিলেন, তাদের চার্জশিট ফাইল করতে পারলেন না, তারা জামিন পেয়ে গেল। এবং এটা আমি জানি না ঠিক মানে কোন ধরনের অদৃশ্য শক্তি তাদের উপর কাজ করছে এবং অনেকে বলছে নাকি এটা সেটিং তত্ত্ব। তো জানি না, আমি এটা সিবিআইকে প্রমাণ করতে হবে যেটা সেটিং নয় বা ওনাদের উপরে কোনো চাপ সৃষ্টি করছে না। আমার মনে হয় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা খুব দক্ষ, তাদের অফিসাররা খুব দক্ষ এবং তারা যদি পারে আসল কালপিটকে খুঁজে বার করে তাকে অবশ্যই শাস্তি দিতে পারে। আমার তো এই ধারণা আছে সিবিআইয়ের প্রতি, কিন্তু আমি জানি না কোন একটা অদৃশ্য কারণে এটা হচ্ছে। সুতরাং সিবিআইকে উচিত যে তারা যাদেরকে ধরেছিল তাদের এগেইনস্টে যে চার্জশিটটা পেন্ডিং করা আছে সেটা যেন চার্জশিটটা ইমিডিয়েটলি ফাইল করে এবং সত্যিকারে আসল কালপিট যদি যারা থেকে থাকে তারা যেন শাস্তি পায়। এটা সিবিআইয়ের কাছেও মানুষ প্রশ্ন করছে, সিবিআইয়ের কাছেও মানুষ জানতে চাইছে কবে তারা শাস্তি পাবে।
তারা আদৌ শাস্তি পাবে না পাবে না, এটা মানুষও জানতে চাইছে। সিবিআইয়ের কাছে এটাই আমারও প্রশ্ন যে আপনারা দয়া করে সঠিক তদন্ত করুন এবং যাদেরকে ধরেছেন তাদের কাছে চার্জশিট ফাইল করুন এবং আপনাদের যাবতীয় পেন্ডিং যা ইনভেস্টিগেশন বাকি আছে সেগুলো কমপ্লিট করুন, করে মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় হাইকোর্টে আপনারা সেই আপনাদের তথ্যগুলোকে জমা দিন এবং যারা আসল দোষী, যারা কালপ্রিট, তাদেরকে দয়া করে সাজা দেওয়ানোর মতো ব্যবস্থা করে দিন, এটাই আমাদের। অর্থাৎ আগামী দিনে দ্রুত সিবিআই ন্যায় বিচার পাইয়ে দিক অভয়ার বাবা মাকে এবং জনসমক্ষে নিয়ে আসুক এই ঘটনার সাথে অভিযুক্ত আরো ব্যক্তিদেরকে, এমনটাই দাবি রাখলেন হাইকোর্টের আইনজীবী অর্ক মুখার্জি। তবে এই ঘটনায় কোন দিকে মোড় নেয় অভয়াকাণ্ড এবং কোন দিকে বিচার প্রক্রিয়া আগামী দিনে আমাদের সেগুলো নজরে থাকবে।